হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইলার্নিং। বন্ধুরা, আমাদের চ্যানেলে আমি জেনারেল সায়েন্সের উপরে ক্লাস করাচ্ছি। তো আজকের টপিক সাউন্ড বা শব্দ। এছাড়াও আমাদের চ্যানেলে আমি মডার্ন হিস্ট্রির উপরে টপিক ওয়াইজ ক্লাস করাচ্ছি। তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ এবং এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তারাও আমার চ্যানেল থেকে টাইপিং প্র্যাকটিস কী করে করতে হবে তার প্রশিক্ষণ নিয়ে নিতে পারো। আমি কয়েকটা ভিডিওর মাধ্যমে টোটাল টাইপিং প্র্যাকটিসটা কভার করে দিয়েছি। তো বন্ধুরা, আজকে টপিকে আসি। তো সাউন্ড। তো ফার্স্ট কোশ্চেন দেখে নাও, কোন প্রকারের তরঙ্গে কম্পনের গতি তরঙ্গের গতিপথের সাথে সমান্তরালে থাকে? অনুদৈর্ঘ্য, তির্যক, মাইক্রোওয়েভ, অতিমাত্রিক। তো অ্যান্সার হয়ে যাবে অনুদৈর্ঘ্য। অ্যান্সার হয়ে যাবে কি? অনুদৈর্ঘ্য। তো দেখো, অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি, বা তির্যক বা ট্রান্সভার্স তরঙ্গটাই বা কি, সেটা একটু দেখে নাও। তো অনুদৈর্ঘ্য তরঙ্গ, এই প্রথম যেটা দেখতে পাচ্ছ শব্দ তরঙ্গ, অরিজিনালি হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। ওকে, তো এটা কিভাবে প্রোপাগেট হয় দেখো। এই যে তরঙ্গটা সামনের দিকে যাচ্ছে, মুভ হচ্ছে, এবং তরঙ্গের যে কণা আছে, কণার কম্পন কিভাবে হচ্ছে? এই যে ডাইরেকশনের দিকে, যেই দিকে মুভ হচ্ছে সেই ডাইরেকশনের সঙ্গে সমান্তরালে দেখো কম্পন হচ্ছে, সমান্তরালে কম্পন হচ্ছে। তো এক্ষেত্রে হয়ে যাবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গ বা আমাদের স্প্রিং এর যে তরঙ্গটা, স্প্রিংটা কিভাবে কম্পিত হয়? এই দিকে কম্পিত হয়, এরকম কম্পিত হয়। তো স্প্রিং এবং এই শব্দ তরঙ্গ হলো এই অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর তির্যক বা ট্রান্সভার্স কি? আর ট্রান্সভার্স ওয়েভটা তোমরা দেখে নাও। ট্রান্সভার্স ওয়েভ হলো যে ওয়েভ ফর্মে যেভাবে যায়, সাইন ওয়েভ হতে পারে বা ইলেকট্রোম্যাগনেটিক যেসব ওয়েভ আছে, তো সেই সব হলো ট্রান্সভার্স ওয়েভ বা তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গে কি বলেছে? যখন তরঙ্গের কণার কম্পন কিভাবে কম্পন হবে, তরঙ্গটা মনে করো এই দিকে যাচ্ছে, আর তরঙ্গের কম্পন কিরকম হবে? তরঙ্গের কণার কম্পন হবে পারপেন্ডিকুলার হবে বা লম্বভাবে কম্পন হবে, অর্থাৎ কম্পন হবে এইভাবে, কিন্তু তরঙ্গটা প্রোপাগেট হবে এই দিকে। ওকে, তো দেখো, তো তরঙ্গটা কম্পন হচ্ছে এই দিকে, কিন্তু আস্তে আস্তে তরঙ্গটা প্রোপাগেট হয়ে যাচ্ছে বা তরঙ্গটা মুভ করছে কোন দিকে? সামনের দিকে, এবং তরঙ্গের কণাগুলো উপরে নিচে কাঁপছে, তো পারপেন্ডিকুলার হচ্ছে। তো তখন আমরা কি বলবো? তির্যক বা ট্রান্সভার্স তরঙ্গ। আর তির্যক তরঙ্গ কিসে কিসে কোন কোন কোথায় দেখা যায়? এটা হলো নর্মাল লাইট ওয়েভ বা তোমার এক্স রে, গামা রে, আলফা রে, এইসব রেগুলোতে টোটালটাই সবকিছু কিন্তু এই যে ট্রান্সভার্স ওয়েভ বা তির্যক তরঙ্গ। তো কোয়েশ্চেন নাম্বার 2 দেখে নাও, শব্দ তরঙ্গের সঞ্চালনের সময় ঘনীভবনের স্থানে বায়ুর চাপ কেমন থাকে? তো 0 হবে, কম হবে, বেশি হবে, নাকি অসীম হবে? দেখো একটু করে নাও। তো অ্যান্সার হয়ে যাবে বেশি হবে। কিরকম বেশি? দেখো, শব্দ কিভাবে প্রোপাগেট হয় দেখো। সামনের দিকে এই একটা শস্যলাকাটা কম্পিত হচ্ছে, এটাতে দেখো শস্যলাকাটা কম্পিত হচ্ছে, কম্পনের সাথে সাথে শস্যলাকার লাগোয়া যে বায়ুস্তম্ভ বা বায়ু থাকে, তো সেটা কম্পিত হয়ে সেই শব্দটা আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছে। তো দেখো, এইখানে শস্যলাকাটা কম্পিত হলে এই পাশের যে তোমার বায়ুস্তম্ভ, সেটাকে ধাক্কা লাগার পরে ও তারপরে সেখানে প্রথমে এরকম একটা কম্প্রেশন পয়েন্ট তৈরি হবে, কম্প্রেশন একটা জোন তৈরি হবে, এবং কম্প্রেশন জোন হবে, তারপরে আবার রেয়ারফ্র্যাকশন জোন হবে। অর্থাৎ এই যে ঘনীভবন, কম্প্রেশন মানে হলো ঘনীভবন, আর রেয়ারফ্র্যাকশন হলো গিয়ে তনুভবন। তো ঘনীভবন এবং তনুভবন এইভাবে করতে করতে তো শব্দটা সামনের দিকে এগিয়ে চলে। তো এই যে ঘনীভবন যে জোনটা বা এই যে কম্প্রেশন জোনটা, এই জোনটায় প্রেসার বেশি থাকে, বায়ুর চাপ বেশি থাকে, আর যে তনুভবন জোনটা, এই জোনটাতে বায়ুর চাপ কম থাকে। তো তাই জন্য অ্যান্সার হয়ে যাবে বায়ুর চাপ এখানে বেশি থাকে। কোশ্চেন নাম্বার 3, নিম্নের কোন রাশিটি তরঙ্গের বৈশিষ্ট্য প্রকাশ করে না? দেখো, তরঙ্গ দৈর্ঘ্য, বিস্তার, কম্পাঙ্ক, নাকি মাধ্যম? অ্যান্সার করো বন্ধুরা। তো অ্যান্সার অবশ্যই হয়ে যাবে মাধ্যম। এটাই করে না, বাকিগুলো সমস্ত কিছু একটি তরঙ্গের বৈশিষ্ট্য নির্ধারণ করে বা বৈশিষ্ট্য প্রকাশ করে। তো এবার দেখে নাও তরঙ্গ দৈর্ঘ্যটা কি। ওকে, তরঙ্গ দৈর্ঘ্য বোঝার আগে আমি একটা তরঙ্গ নিচ্ছি, একটা তির্যক নিচ্ছি, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। তো তির্যক তরঙ্গ কিরকম থাকে? এরকম থাকে। সরি, এটা ঠিকঠাক হয়নি, এরকম থাকে। ওকে, তো এবার তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য হবে এই পয়েন্ট থেকে, যেখান থেকে শুরু হয়েছে, এইটুকু হলো তরঙ্গ দৈর্ঘ্য। বা আমরা যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি নিই, এটাও হবে তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, একটা পূর্ণ সাইকেল যেটা পূর্ণ সাইকেল চলে এলে তখন সেটা হবে তরঙ্গ দৈর্ঘ্য।
এখান থেকে এইটুকু কিন্তু তরঙ্গদৈর্ঘ্য হবে না, বা এখান থেকে এইটুকু তরঙ্গদৈর্ঘ্য হবে না। তরঙ্গদৈর্ঘ্য ফুল সাইকেল, যেখান থেকে শুরু হয়েছে আবার সেখানেই যখন ফিরে আসবে তখন সেটাকে তরঙ্গদৈর্ঘ্য বলে। ওকে, আর বিস্তার, বিস্তার হবে এই স্টেবল পজিশন থেকে ম্যাক্সিমাম যতটা দূরে যায়, তো এতটা হবে বিস্তার, বা এই দিকে হলে এতটা হবে বিস্তার। ওকে, তো এইটা হলো বিস্তার, যতটা ম্যাক্সিমাম, যতটা দূরে স্টেবল পজিশন থেকে ম্যাক্সিমাম যতটা দূরে তরঙ্গ কম্পিত হয় বা কণাগুলো কম্পিত হয়, তো সেটা হলো বিস্তার। আর কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক হলো 1 সেকেন্ডে একটা তরঙ্গ যতবার পূর্ণ দোলন সম্পন্ন করে বা যতবার কম্পিত হয়, একটা কণা 1 সেকেন্ড যতবার কম্পিত হয় সেটা হলো গিয়ে কম্পাঙ্ক। ওকে, তো কম্পাঙ্কের একক কি? হার্জ। আর বিস্তার জেনারেলি মিটারেই প্রকাশ করা হয়, তরঙ্গদৈর্ঘ্য তাই। তো পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক কি? বন্ধু, কম্পাঙ্ক আগেই বলে দিয়েছি যে 1 সেকেন্ডে যতবার কম্পিত হয় সেটা হলো কম্পাঙ্ক। আর পর্যায়কাল কি? পর্যায়কাল হলো একটা কণা একবার কম্পিত হতে যতটা সময় লাগে। মনে করো যে একটা কণা এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে, এই পজিশনে আসতে যতটা সময় লাগলো, বা মনে করো এটা সরল দোলক আছে, তো সরল দোলক যদি থাকে, তো এইখান থেকে যদি এটা কণা কাঁপতে শুরু করে বা সরল দোলক গতিটা এখান থেকে শুরু করে, তাহলে এখানে গিয়ে আবার ফিরে আসে যতটা টাইম লাগে সেটা হবে পর্যায়কাল। ওকে, আবার যদি আমি ওয়েভ নিই একটা, তো এখান থেকে শুরু করে আবার এইখানে ফিরে আসতে যেটা টাইম লাগে সেই টাইমটা হবে গিয়ে পর্যায়কাল। ওকে, তো পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক কি? যে পর্যায়কাল ইকুয়াল টু 1/f, ইনভার্সলি প্রপোর্শনাল থাকে পর্যায়কাল এবং ফ্রিকোয়েন্সি। তো কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, কম্পমান কোনো কণার পর্যায়কাল যদি 0.04 সেকেন্ড হয় তাহলে পর্যায়কাল যদি 0.04 সেকেন্ড হয় তাহলে কম্পাঙ্ক কত হবে? ওকে, তো একটু আগে এই যে সূত্রটা আমরা দেখেছি, এই সূত্রটাই আমরা এবার বসিয়ে দিই। দেখো এটা কি বলেছে? পর্যায়কাল, এটা টি। তো আমরা সূত্র কি জানি? পর্যায়কাল ইকুয়াল টু 1/f। তো আমরা চাইলে এটাকে ঘুরিয়ে দিতে পারি, মানে এফ ইকুয়াল টু তাহলে 1/t। এবার ভ্যালুটা বসিয়ে দিই আমরা, 1/0.04। তো এইটা তোলার জন্য আমরা 100 দিয়ে গুণ করে দিই, তাহলে কত হবে? 25 হার্জ। ওকে, অ্যান্সার হয়ে যাবে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 6, শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 50 হার্জ যদি হয় তাহলে দেখো পর্যায়কাল কত হবে? খুবই ইজি কোয়েশ্চেন, আগের যে সূত্রটা আছে তো সেটা বসিয়ে দিই। তো এটা হলো গিয়ে এফ, কম্পাঙ্ক বলেছে ফ্রিকোয়েন্সি এফ। তো এবার আমরা পর্যায়কালের যে সূত্রটা বসিয়ে দিই, টি ইকুয়াল টু 1/f। তো ভ্যালুটা এবার পুট করে দিই 1/50। তাহলে ক্যালকুলেট করো বন্ধুরা, অ্যান্সার হয়ে যাবে 0.05 সেকেন্ড। তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 7 দেখে নাও, পরপর দুটি ঘনীভবনের মধ্যবর্তী দূরত্বকে কি বলে? কি বলেছিলাম? আগেও বলেছি আমি, পরপর দুটি ঘনীভবনের দূরত্বকে কি বলে? মনে করো যে এইখানে আছে একটা ঘনীভবন আর এইখানে একটা ঘনীভবন, এই যে পরপর দুটি ঘনীভবনের যে মধ্যকার দূরত্ব, এটা হলো কি তরঙ্গ দৈর্ঘ্য। আর তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, উল্টো ওয়াই এর মতো, ল্যামডা। ওকে, তো অ্যান্সার হয়ে যাবে তরঙ্গ দৈর্ঘ্য, বা এই পজিশন থেকে এই পজিশন এটাকেও বলে তরঙ্গ দৈর্ঘ্য। কোয়েশ্চেন নাম্বার 8, নিম্নের কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? লাল, নীল, বেগুনি, কমলা। অ্যান্সার করো বন্ধুরা। আমাদের এইভাবে একটা আলোর একটা পরপর পরপর 7টা রঙের একটা আলোর পটি তৈরি হয়, রঙগুলো আছে, বা এর সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হলো গিয়ে বেগুনি, আর সবচেয়ে বেশি হলো লাল। তো তোমরা এটাকে মনে রাখার জন্য, পরপর রঙগুলো মনে রাখার জন্য তোমরা মনে রাখতে পারো বেনিয়া সহকলা, বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল। গতিবেগ, তরঙ্গদৈর্ঘ্য এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক কি? তো এই যে 3টি রাশি আছে এদের মধ্যে একটা ইকুয়েশন আছে যা এদের মধ্যে সম্পর্ককে প্রকাশ করে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গতিবেগ ইকুয়াল টু কম্পাঙ্ক ইন্টু তরঙ্গদৈর্ঘ্য। গতিবেগ ভি, কম্পাঙ্ক এফ, তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা। অর্থাৎ আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু এফ ল্যামডা।
এই সূত্রটা মনে রাখো, এই সূত্র দিয়ে প্রচুর পরিমাণে অঙ্ক আসে, আর আমিও করাবো একটু পরেই, এর পরপরই এই সূত্রটা দিয়ে প্রচুর অঙ্ক আসে। কোশ্চেন নাম্বার 10, যদি কোনো তরঙ্গের কম্পাঙ্ক বাড়তে থাকে তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন কেমন হবে? অ্যান্সার করো বন্ধুরা। তো অ্যান্সার কি হবে আমরা ক্যালকুলেট করে দেখিয়ে দিই। দেখো আমাদের সূত্র কি বলেছে, যে গতিবেগ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, তো এবার আমরা আমাদের মধ্যে সম্পর্ক বের করতে বলেছি কি কি, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, তো দেখো, বা এটা আমরা এটাকে কি লিখতে পারি, যে এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা, এটা আমরা লিখতেই পারি, বা উল্টোটাও লিখতে পারি, যে ল্যামডা ইকুয়াল টু ভি বাই এফ, যে কোনো একটা লিখতে পারি। তো এবার দেখো আমাদের যেই দুটো রাশি চেয়েছে, এটা কি আছে, ফ্রিকোয়েন্সি, এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তো এই দুটো রাশির মধ্যে সম্পর্ক কি দেখো, এই দুটো রাশির মধ্যে সম্পর্ক হলো এফ ইকুয়াল টু প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। ওকে, তাহলে এরা কি আছে, একজনের আরেকজনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক আছে এই দুটি রাশির মধ্যে, ব্যস্ত সম্পর্ক। তো ব্যস্ত সম্পর্ক যদি থাকে, তাহলে যদি এখানে বলে বাড়তে থাকে, একজন বলে, যদি কোশ্চেনে বলে কম্পাঙ্ক বাড়বে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই কমবে, যেহেতু ব্যস্ত সম্পর্ক। তো অ্যান্সার কি হবে, কমবে। কোনো তরঙ্গের গতিবেগ 25 মিটার পার সেকেন্ড হলে তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্য যদি 100 মিটার হয়, তাহলে তরঙ্গের কম্পাঙ্ক কত হবে? তো একই দেখো, এটা কি আছে আমাদের ভি, তরঙ্গ দৈর্ঘ্য এটা কি ল্যামডা, আমাদের বের করতে কি বলেছে, কম্পাঙ্ক অর্থাৎ এফ। তাহলে আমরা সূত্র জানি সবাই, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তো বসিয়ে দাও সূত্রে, এফ কত, ভি কত, 25 ইকুয়াল টু এফ বের করতে বলেছে, থাকবে 100। তাহলে করে নাও, এফ ইকুয়াল টু 25/100। ওকে, তো এটা করে নাও, 4 25 100, 1/4। তো 1/4 মানে 0.25, এত হার্জ। তো কোশ্চেন নাম্বার 12, কোনো মাধ্যমে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক যদি এত হয় এবং গতিবেগ যদি 380 হয়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছে। একই কোশ্চেন দেখো, এটা কি আছে, কম্পাঙ্ক এফ, এটা কি বলেছে, ভি বের করতে হবে, ল্যামডা, দেখো একই রকম। তো ভি ইকুয়াল টু এফ ল্যামডা, বসিয়ে দাও, নিজেরাই করতে পারতে। 380, এফ কত, 840 ইন্টু ল্যামডা বের করতে বলেছে, আর ল্যামডা ইকুয়াল টু কত, 380 বাই 840। তো ক্যালকুলেট করলে দাঁড়ায় 0.45 মিটার। তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ। দেখো বন্ধুরা, খুব ইজি, এই যে সূত্রটা আমরা জানি, এই সূত্রের মধ্যে ভ্যালুগুলো পুট করে দাও আর অ্যান্সার বেরিয়ে চলে আসবে। তো কোশ্চেন নাম্বার 13, যদি কোনো তরঙ্গের কম্পাঙ্ক দ্বিগুণ হয়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যর কি পরিবর্তন হবে বা কত হবে একটু দেখো। দ্বিগুণ হবে, 3 গুণ হবে, 4 গুণ হবে, অর্ধেক হবে, কি হবে দেখো, বা কোনো পরিবর্তন হবে না। দেখো একদম সোজা কোশ্চেন, আমরা আবার একই সূত্র বসাবো, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তো কার কার মধ্যে সম্পর্ক বলেছে, এই দুটো রাশির মধ্যে, অর্থাৎ কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে। তাহলে এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে ভি বাই ল্যামডা, বা উল্টোটাও লিখতে পারি, কোনো ব্যাপার না। তাহলে আগেই আমি দেখিয়েছি যে তাহলে এদের মধ্যে রিলেশন কি দাঁড়ায়, রিলেশন দাঁড়ায় এফ ইকুয়াল টু এফ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। তো ব্যস্ত সম্পর্কে একটা বাড়লে আর একটা কমবে। তো এটা দ্বিগুণ হলে এটা কি হবে, অর্ধেক হবে, এটা 4 গুণ হলে এটা 1/4 হবে, উল্টো যাবে, বা এটার ক্ষেত্রে হতে হয়, এটা যদি দ্বিগুণ হয় এটা হবে অর্ধেক হবে, এরকম যাবে। তো দ্বিগুণ বলেছে, তাহলে একটা দ্বিগুণ হলে আর একটা অর্ধেক হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে সি, অপশন সি। কোশ্চেন নাম্বার 14 দেখো, বায়ুতে শব্দের বেগ 330 মিটার হলে এবং 660 যদি হার্জ কম্পন হয় একটা শুষ্ক এলাকার, তাহলে শুষ্ক এলাকাটি 100টি পূর্ণ কম্পন সম্পন্ন করলে কত দূর যাবে, শব্দ কত দূর যাবে। ওকে,
তো শব্দের বেগ কত বলেছে, এত 330। শব্দের কম্পাঙ্ক বলেছে কত, এটা এফ 660, আর এতটি পূর্ণ দোলন অর্থাৎ 100টি পূর্ণ দোলন সম্পন্ন করবে। ওকে, ওতে আসছি আমি, আগে এই দুটো দিয়ে আমি তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে নিই। তো ভি ইকুয়াল টু এফ ল্যামডা। ভ্যালুগুলো পুট করে দিই এক এক করে। 330 তরঙ্গ দৈর্ঘ্য কত হয়ে গেল, হাফ মিটার। ওকে, তো তরঙ্গ দৈর্ঘ্য হবে এটা ল্যামডা, তো ল্যামডা হবে কত, হাফ মিটার। তো এবার বলেছে এতগুলো পূর্ণ দোলন। আচ্ছা, এই যে তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে তরঙ্গ দৈর্ঘ্য পরিমাণ দূরত্ব যায়, অর্থাৎ শব্দ যদি একটা পূর্ণ দোলন সম্পন্ন করে তাহলে কত দূর যায়, হাফ মিটার। তাহলে এতগুলো পূর্ণ দোলন সম্পন্ন করবে, 100টা পূর্ণ দোলন যদি সম্পন্ন করে তাহলে কত সময় লাগবে, তার কত দূরত্ব যাবে, হাফ ইন্টু 100, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 50 মিটার। তাহলে 50 মিটার যাবে। ওকে বন্ধুরা, তো প্রথমে আমরা কি করলাম না, তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে নিলাম। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে যতটা সময় লাগে বা একটা কম্পন সম্পন্ন করতে যতটা দূরত্ব যায় সেটা হলো কত, হাফ মিটার। তো তাহলে একটার জন্য হাফ মিটার, 100টার জন্য কত হবে, তাহলে 50 মিটার। ওকে, তো কোশ্চেন নাম্বার 15, একটি শব্দ তরঙ্গের ঘনীভবন এবং তনুভবনের মধ্যবর্তী দূরত্ব যদি এল হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। বন্ধু, ঘনীভবন এবং তনুভবন, দেখো মনে করো এটা কি তনুভবন আর এটা ঘনীভবন, এটা হলো এই পার্টটুকু কি তনুভবন আর এই পার্টটুকু কি ঘনীভবন। তো এইটুকুর দূরত্ব কি বলেছে, এল, কিন্তু আমাদের কি বলে, আমাদের লাগবে তো টোটালটা, তাহলে আমাদের এই আরো এইটুকু কি হবে, এল। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, 2L। তাহলে এইটুকু এল আর এইটুকু আবার এল, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য টোটাল কত হবে, 2L। অ্যান্সার হয়ে যাবে 2L। বা এখানটাতেও দেখে নাও, ট্রান্সভার্সে দেখে নাও, বলেছি যে এই পজিশন থেকে এই পজিশন অবধি, অর্থাৎ এইটুকু বলেছে এল, তাহলে আবার এইটুকু থেকে এইটুকু কত, এটাও এল। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কোথা থেকে, এই থেকে এই অবধি তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে টোটালটা হবে কত, 2L। কোশ্চেন নাম্বার 16, নিম্নের কোন কম্পাঙ্কের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে। বন্ধুরা আবার দেখো, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে কি সম্পর্ক, আবার বারবার লিখছি না। কম্পাঙ্ক কি, এফ প্রপোর্শনাল টু 1/λ, তার মানে কম্পাঙ্ক বাড়লে ল্যামডা কমবে বা ল্যামডা বাড়লে কম্পাঙ্ক কমবে, একদম ব্যস্ত সম্পর্ক। তাহলে কি হবে, বলেছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে কোনটা, যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। অপশনের মধ্যে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কার আছে, অপশন এ 100 আছে, বাকিগুলো দেখো সব বেশি। তো 100 যার আছে এটা সবচেয়ে কম বাকিগুলোর থেকে, তাই অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আর এর তরঙ্গ দৈর্ঘ্য হবে সবচেয়ে বেশি। কোশ্চেন নাম্বার 17, তরঙ্গের খাঁজের গভীরতাকে কি বলে। তরঙ্গের খাঁজের গভীরতা ব্যাপারটা তোমাকে একটু বুঝিয়ে দিই। এটা একটা তরঙ্গ, এটা খাঁজের যে গভীরতা ম্যাক্সিমাম কতটা গেছে, এটাই তো গভীর, এটা তো ম্যাক্সিমাম কতটা গেছে, তো ম্যাক্সিমামটা কি, এটাকে বলে কি, বিস্তার। আর বাকিগুলো তো বলেই দিয়েছি, তো এটাকে বলে বিস্তার, ম্যাক্সিমাম যতটা যাবে। কোশ্চেন নাম্বার 18, ইনফ্রারেড রশ্মি কি ধরনের তরঙ্গ, অনুদৈর্ঘ্য, তির্যক, যান্ত্রিক, চুম্বকীয় তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। বন্ধু অ্যান্সার করো। তো বন্ধুরা দেখো, ইনফ্রারেড কিন্তু তির্যকও হয় আবার তড়িৎচুম্বকীয় তরঙ্গও হয়, কিন্তু অপশনে যদি তড়িৎচুম্বকীয় অপশনটা থাকে তাহলে অবশ্যই তোমরা অপশন ডি অ্যান্সার করবে, এটা করবে না। যদি এটা না থাকতো তাহলে অবশ্যই তুমি তির্যক করে দিতে। আর এই ইনফ্রারেড কিসে দেখা যায়, রিমোটে। রিমোটের সামনে যে লাল আলোটা জ্বলে, এগুলোর সুইচ প্রেস করলে, তো এটাকে বলে ইনফ্রারেড। কোশ্চেন নাম্বার 19, নিম্নের কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। অ্যান্সার করো বন্ধুরা, রেডিও তরঙ্গ, ইনফ্রারেড, এক্স রে, গামা, কোনটা। অ্যান্সার হয়ে যাবে গামা রশ্মি। বন্ধুরা গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সবচেয়ে কম,
আর গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। যে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম সেই রশ্মির ভেদন ক্ষমতাও বেশি হয়। আর গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? 10⁻⁻14 থেকে 10⁻⁻10, এটা হলো সবচেয়ে কম। আর দেখো এই আমি যেভাবে অপশনটা দিয়েছি, তো গামার থেকে এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য আর একটু বড়, ইনফ্রারেডের তার থেকে একটু বড়, রেডিও তার থেকে একটু বড়। তো এই রকম ঊর্ধ্বমুখী তরঙ্গ দৈর্ঘ্যে সাজানো আছে। অনেক সময় বন্ধুরা কোশ্চেনে ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী নিম্নক্রম অনুসারে বা ঊর্ধ্বক্রম অনুসারে এই যে তরঙ্গ দৈর্ঘ্যকে সাজাতে বলে, বিভিন্ন রশ্মি দিয়ে দেবে, রশ্মি দিয়ে বলবে এবার তোমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও তরঙ্গ দৈর্ঘ্যে, বা ভেদন ক্ষমতা কার কত বেশি সেই হিসাবে। তুমি যদি একটা জানো তরঙ্গ দৈর্ঘ্য জানলে তুমি ভেদন ক্ষমতাও বের করতে পারবে, আর তুমি এর গতিবেগ কত তাও বের করতে পারবে। সব প্রত্যেকটা একটা তুমি শুধু মনে রাখো, দেখবে প্রত্যেকটা তুমি বের করতে পারছো। ঠিক আছে, আর বাকিগুলো আমি লিখে দিচ্ছি। এক্স রে হলো 10⁻⁻12 থেকে 10⁻⁻8, আর ইনফ্রারেডটা দেখে নাও, (7.8 into 10⁻⁻7 থেকে 10⁻⁻3, আর রেডিও ওয়েভটা দেখে নাও 1 থেকে 10⁻⁴। তো এগুলোর সব ইউনিট কিন্তু অবশ্যই মিটার, সমস্ত কিছুর ইউনিট হবে মিটারে। মানুষের শ্রবণযোগ্য শব্দের কম্পাঙ্কের পাল্লা কত? এই কোশ্চেনটা আমরা সবাই জানি। তো অ্যান্সার করো। তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। আর বাদুড়ে কি করে? বাদুড়ে তার থেকে বেশি, আলট্রাসনিক। ঠিক আছে, 20,000 হার্টজের উপর যদি হয় তাহলে সেটা হয়ে যাবে আলট্রাসনিক। আর 20-এর নিচে যদি থাকে তাকে সেটাকে বলে ইনফ্রাসনিক। আর 20,000 উপরে আলট্রাসনিক। কোয়েশ্চেন নাম্বার 22 দেখো, 22 দেখো, সবচেয়ে কম প্রাবল্যের শব্দ কোনটি? 10 ডেসিবেল, 90 ডেসিবেল, 65, 0। তো কম বলেছে, দেখতেই পাচ্ছ, অপশন ডি হবে, 0 হয়ে যাবে, কম ডেসিবেল, কম প্রাবল্যের শব্দ। তো 65 ডেসিবেলটা তোমরা জানো, 65 ডেসিবেল হলো গিয়ে এর থেকে বেশি যদি শব্দের প্রাবল্য হয় তখন সেটাকে পরিবেশ দূষণ বা শব্দ দূষণ বলে। ঠিক আছে, 65 ডেসিবেল অবধি আমাদের কানে ঠিকঠাকভাবে সহ্য করতে পারে। আর 90 ডেসিবেলের উপরে যদি হয়ে যায় তাহলে আমাদের কানের পর্দা ছিঁড়ে যেতে পারে। যদি শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যদি 2.5 মিটার হয় এবং কম্পাঙ্ক যদি 400 হার্টজ হয় তাহলে গতিবেগ কত? এটাকে আছে ল্যামডা, এটা কি ফ্রিকোয়েন্সি, তাহলে ভি ইকুয়াল টু কি জানি গতিবেগ, এফ ল্যামডা বসিয়ে দাও, এফ কত? 400 ইন্টু 2.5, তাহলে কত হয়ে যাবে অ্যান্সার? 1000 মিটার পার সেকেন্ড। অপশন সি। কোশ্চেন নাম্বার 24, শব্দ উৎপাদনের কারণ কি? প্রতিফলন, প্রতিসরণ, ঘূর্ণন, কম্পন। বন্ধুরা অ্যান্সার হয়ে যাবে কম্পন। অবশ্যই কম্পনের জন্য শব্দ উৎপন্ন হয়। শব্দের তীব্রতা কোন এককে মাপা হয়? রিক্টার স্কেল, টেসলা, হার্টজ, ডেসিবেল। তো অ্যান্সার হয়ে যাবে ডেসিবেল। তীব্রতা মাপে ডেসিবেল দিয়ে, আর যদি ফ্রিকোয়েন্সি বলে বা কম্পাঙ্ক বলে সেটা হবে হার্টজ। আর টেসলা হলো ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। ঠিক আছে, আর রিক্টার স্কেল দিয়ে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। তো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা তোমরা সবাই কমেন্ট করো। নিম্নে কোনটির মধ্য দিয়ে শব্দের বেগ সবচেয়ে বেশি? শূন্য মাধ্যম, বাতাস, জল, স্টিল। তো বন্ধুরা সবাই কমেন্টস করো, আর প্রত্যেকটা মাধ্যমের মধ্য দিয়ে শব্দের গতিবেগ কত সেটা যদি কমেন্টস করে সবাইকে দেখিয়ে দাও। ওকে, আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা শব্দের দুটো পার্ট নিয়ে আসবো, এটা ফার্স্ট পার্ট। তো ফার্স্ট পার্টে টোটাল কমপ্লিট হয়নি, দুটো ক্লাস আমাদের লাগবে।
তো পরের পার্টটাতে আমি শব্দের প্রতিফলনের যে নিউমেরিক্যালসগুলো আছে সেগুলো করাবো, বা সমুদ্রের গভীরতা কি করে নির্ণয় করতে হয়, এবং কিছু অনুনাদের উপরে কিছু সমমেল বা অনুনাদের উপরে কিছু অঙ্ক আছে, ওইগুলো করিয়ে দেবো। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসটাও খুবই গুরুত্বপূর্ণ। তোমরা রেলওয়ে গ্রুপ ডি বা এনটিপিসি যারা, তো তাদের জন্য খুবই হেল্পফুল আমাদের এই ভিডিওটা। যারা গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই সায়েন্সের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, এবং নিউমেরিক্যালস তো প্রচুর পরিমাণে দিয়ে থাকে। তো নিউমেরিক্যালসগুলো তোমরা শিখে নাও। আর আমি চ্যাপ্টার ওয়াইজ সায়েন্সের ক্লাস করাচ্ছি, তোমরা রেসপন্স করো, তোমাদের অবশ্যই উপকারে আসবে। তো থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।